আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা আসলে কি বুঝি? কমিউনিকেবল ডিজিজ আসলে সংক্রামক যে রোগ, সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। আমরা নার্সিংয়ে এই টপিকটা পড়েছি কমিউনিটি হেলথ লাউডলি নার্সিং বললে ভালো সাবজেক্টে। হয়, অনেক আস্তে শোনা যাচ্ছে। আমরা নার্সিংয়ে এই টপিকটা পড়েছিলাম কমিউনিটি হেলথ নার্সিং সাবজেক্টে, এবং এটা সবচেয়ে মনে হয় সহজ সহজ টপিক ছিল কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ। এখন আমরা প্রথমে জানবো যে কমিউনিকেবল ডিজিজটা আসলে কি, যেটার বাংলা আমি একটু আগেই বললাম যে কমিউনিকেবল ডিজিজের বাংলা সংক্রামক ব্যাধি বা সংক্রামক রোগ। কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা এমন একটা রোগ বা ডিজিজকে বলতেছি যে রোগটা আসলে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস বা পরজীবীর মতো বিভিন্ন অণুজীবী দ্বারা সৃষ্ট হয়, এবং এটা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি অথবা একজন ব্যক্তি থেকে প্রাণী বা একজন প্রাণী থেকে একজন ব্যক্তির মাধ্যমে সরাসরি অথবা পরোক্ষভাবে যে ডিজিজটা ছড়ায় সেটা হচ্ছে সংক্রামক ব্যাধি। অর্থাৎ যে রোগটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে খুব সহজেই ছড়ায়, সেটা মানুষের থেকে মানুষ হতে পারে, ম্যান টু ম্যান হতে পারে, অ্যানিমেল টু ম্যান হতে পারে, আবার ম্যান টু অ্যানিমেল হতে পারে, সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। এই কমিউনিকেবল ডিজিজের কিছু চেইন অফ ইনফেকশন আছে, অর্থাৎ এই ডিজিজগুলো আসলে কিভাবে কোন প্রক্রিয়ার কোন লিঙ্কের মাধ্যমে ছড়ায় সেটাকে বলা হয় চেইন অফ ইনফেকশন। এই চেইন অফ ইনফেকশনে আমরা এখানে 6 স্টেপ বলা হয় বা 6 স্টেপ অনুসারে বলা হয়, যেটার মাধ্যমে এই কমিউনিকেবল ডিজিজটা আসলে ছড়ায়। যেমন হচ্ছে 1 নাম্বার আমরা বলতেছি ইনফেকশিয়াস এজেন্ট, 2 নাম্বার আমরা বলতেছি রিজার্ভিয়র, 3 নাম্বার বলতেছি পোর্টাল অফ এক্সিস্ট, 4 নাম্বার বলতেছি মুড অফ ট্রান্সমিশন, এবং 5 নাম্বার বলতেছি পোর্টাল অফ এন্ট্রি, এবং সর্বশেষ আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে সাসেপ্টেবল হোস্ট। এই ইনফেকশিয়াস এজেন্ট কি? অর্থাৎ যে জীবাণুটা, যেমন কলেরা রোগ কোন জীবাণু দ্বারা হয়? ভিব্রিও কলেরা দ্বারা হয়। এরপর হচ্ছে কোভিড-19 বা হচ্ছে আমাদের কোভিড-19 ভাইরাস দ্বারা কি হয়েছিল? করোনা ভাইরাস হয়েছিল। এরপর রিজার্ভার, অর্থাৎ যার মাধ্যমে এটা কি থাকে? রিজার্ভ থাকে বা জমা থাকে। হোয়ার দ্য জার্ম লিভ, অর্থাৎ এই জীবাণুটা যেখানে আসলে বসবাস করে বা যার ভিতরে থাকে, সেটা কার ভিতরে থাকতে পারে? কার মাধ্যমে এটা বেঁচে থাকতে পারে? মানুষের মাধ্যমে, হিউম্যানে থাকতে পারে, অ্যানিমেলে থাকতে পারে, পানিতেও থাকতে পারে, অথবা মাটিতেও থাকতে পারে। এখন এটা পোর্টাল অফ এক্সিস্ট কিভাবে হবে? পোর্টাল অফ এক্সিস্ট বলতে আমরা কি বলতেছি? হাউ ইট লিভ ইন দা বডি, অর্থাৎ এটা বডিতে কিভাবে ত্যাগ করতে পারে বা কিভাবে ছড়ায়। যেমন রেসপিরেটরি ট্রাকের মাধ্যমে ছড়াইতে পারে, অর্থাৎ শ্বাসনালীর মাধ্যমে ছড়াইতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাকের মাধ্যমে ছড়াইতে পারে, অথবা রক্তের মাধ্যমেও ছড়াতে পারে। মুড অফ ট্রান্সমিশন যদি আমরা বলি, অর্থাৎ কি প্রক্রিয়া হতেছে, অর্থাৎ কিভাবে এটা চলতেছে, হাউ ইট ট্রাভেল মানে কিভাবে এটার জার্নিটা, এটা কিভাবে কি প্রক্রিয়া হতেছে, সেটা হতে পারে ডিরেক্ট কন্টাক্টের মাধ্যমে হতে পারে, বাতাসের মাধ্যমেও হতে পারে, পানির মাধ্যমে হতে পারে, এবং এই যে যেমন মশার মাধ্যমে হতে পারে, যেমন ডেঙ্গু কি হয়? মশাবাহিত রোগ। পোর্টাল অফ এন্ট্রি, হাউ ইট ইন্টার দ্য নেক্সট পার্সন, অর্থাৎ একজনের মাধ্যম থেকে আরেকজনকে কিভাবে পৌঁছাচ্ছে, সেটা কিসের মাধ্যমে হচ্ছে? অর্থাৎ আমি যে শ্বাসটা নিচ্ছি ইনহেলেশনের মাধ্যমে হয়, ইনজেকশনের মাধ্যমে হচ্ছে, অথবা ব্রোকেন স্কিন, অর্থাৎ স্কিন ভেদ করে বা স্কিন ত্যাগ করেও এটা শরীরে পৌঁছাচ্ছে। সাসেপ্টেবল হোস্ট, এ পার্সন উইথ লো ইমিউনিটি, অর্থাৎ কাদের বেশি ছড়ানোর চান্স থাকে? যাদের ইমিউনিটি পাওয়ার কম, যেমন বয়স্কদের হতে পারে, বাচ্চাদের হতে পারে, এবং যারা কোনো ধরনের ভ্যাকসিন নেয়নি বা টিকা নেয়নি তাদের হতে পারে। এরপর আমরা জানবো যে কয়েকটা কমন কমিউনিকেবল ডিজিজের নাম, যেমন টিউবারকুলোসিস, কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, মিজেলস, আরএসভি, রিংওয়ার্ম, এইচআইভি, হেপাটাইটিস এ বি সি, কলেরা, ডেঙ্গু বা ডেঙ্গি, এবং হচ্ছে ম্যালেরিয়া। প্রথমে আমরা দেখব যে টিউবারকুলোসিস কি আসলে। টিউবারকুলোসিসের বাংলা যদি আমি বলি, তাহলে টিউবারকুলোসিস বলতে বোঝানো হচ্ছে টিউবারকুলোসিস হচ্ছে যক্ষ্মা। এই টিউবারকুলোসিস কাদের হয়? যারা কাদের হয় বলেন দেখি একজন? কাদের বেশি হওয়ার চান্স থাকে? এটা কি শুধু বাচ্চাদের হয় বা বৃদ্ধদের হয়? বা এখানে এখানে একটা কথা আছে, যারা কি ধরনের রোগী বা কি করে যে তাদের টিউবারকুলোসিস হয়? ইমিউনো সাপ্রেসেন্ট পেশেন্টের বেশি হয় এটা। গুড, এটাই আমি শুনতে চাচ্ছিলাম। যারা ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট তাদের টিউবারকুলোসিসটা আসলে বেশি হয়। অ্যান্ড টিউবারকুলোসিসের এই যক্ষ্মাটা কি? যেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম
টিউবারকুলোসিস জীবাণুর মাধ্যমে হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কি বলবো জনস্বাস্থ্য একটা সমস্যা। এবং এটা থেকে কিন্তু মানে অনেক প্রশ্ন হয় প্রত্যেক বছর। আসলে আমরা পিলির কোশ্চেন যদি দেখি এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। যেমন টিউবারকুলোসিস কোন জীবাণু দ্বারা হয়, এই প্রশ্নটা অ্যাজ ইউজুয়াল থাকে। যদি এই প্রশ্ন আসে তাহলে আমরা বলবো যে টিউবারকুলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জীবাণু দ্বারা হয় এবং যেটা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়। এখন আমরা যদি ডেফিনেশন বলতে চাই যে টিউবারকুলোসিস মূলত মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের একটা ব্যাকটেরিয়া বা বায়ুবাহিত একটা সংক্রামক রোগ, যেটা সাধারণত ফুসফুসকে আক্রমণ করে এবং এটা শরীরের অন্যান্য যেমন পালমোনারি টিবি হয়, অর্থাৎ মূলত এটা লাংসে হয় এবং আরও অন্যান্য শরীরের আরও অন্যান্য অঙ্গে হতে পারে, যেমন হাড়, তারপর ব্রেনে অথবা কিডনিতে ছড়াতে পারে, যেগুলোকে বলা হয় আবার এক্সট্রা পালমোনারি টিবি। যদি লাংসে থাকে শুধু তাকে বলা হচ্ছে পালমোনারি টিবি, এবং লাংস ব্যতীত যদি অন্য কোথাও ছড়ায় যেমন ব্রেনে, স্পাইনে অথবা কিডনিতে ছড়ায় তাকে বলা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি। কষ্ট আমি বলেই দিলাম যেটা কি কারণে হয়, ব্যাকটেরিয়ার কারণে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জীবাণুর দ্বারা হয়। এখন এটা মোড অফ ট্রান্সমিশন কিভাবে ছড়ায়, এটা মূলত ইয়ারবন ইনফেকশন অর্থাৎ বাতাসের মাধ্যমে ছড়ায়, হাঁচি কাশি এগুলোর মাধ্যমে ছড়ায়। এরপরে যা দেখেন লিখেছে স্প্রিট থ্রো কপিং স্নিজিং অ্যান্ড টকিং, অর্থাৎ হাঁচি কাশি এবং যদি আমরা টিউবারকুলোসিসের রোগীর সাথে সরাসরি কথা বলি বা সেক্ষেত্রে ছড়াইতে পারে। রিস্ক ফ্যাক্টর কারা থাকবে, যারা ম্যালনারিশড পেশেন্ট, যারা এইচআইভি ইনফেকশন থাকে, যাদের ডায়াবেটিস থাকে এবং যারা অতিরিক্ত পরিমাণে ক্রাউডিং এলাকায় থাকে এবং যাদের ইমিউনিটি কম, ইমিউনিটি যাদের কম তাদের পসিবিলিটি বেশি থাকবে। টাইপ অফ টিবি হচ্ছে 3 প্রকার এখানে আমি বলছি, একটা হচ্ছে পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি টিবি এবং হচ্ছে ল্যাটেন্ট টিবি। পালমোনারি টিবি আমি একটু আগে বললাম যেটা শুধুমাত্র লাংসে ইফেক্ট করবে, সেটা হচ্ছে পালমোনারি টিবি। এক্সট্রা পালমোনারি টিবি কাকে বলতেছি, যেটা শুধুমাত্র লাংসেই থাকবে না, পাশাপাশি ব্রেন কিডনিতে ছড়াবে এবং লিম্ফ নোড বোন এবং মেনিনজেসে হবে, সেটাকে বলা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি। ল্যাটেন্ট টিবি কাকে বলতেছি, যেটার কোনো সিমটম থাকবে না এবং যেটার কোনো ইনফেকশিয়াস কিছু থাকবে না, ইনফেকশিয়াস কিছু থাকবে না, সেটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট পালমোনারি টিবি। এরপর আমরা দেখবো এটার সাইন সিমটম কি হয়। অবশ্যই তো কাশি থাকবে, সেই কাশিটা কতদিন থাকবে, 2 সপ্তাহের বেশি থাকবে। এবং হেমোপটাইসিস কি, তার কফের সাথে কি হবে, ব্লাড যাবে, তার অতিরিক্ত পরিমাণে জ্বর থাকবে, বিশেষ করে সন্ধ্যার দিকে জ্বরটা বেড়ে যাবে। এরপর তার গা ঘামবে, রাতের বেলা তার গা ঘামবে এবং ওজনও কমে যাবে। কমপ্লিকেশন যদি আমরা দেখি সেক্ষেত্রে কি হচ্ছে, লাংস ডিস্ট্রাকশন হয়ে যাবে, তার রেসপিরেটরি ফেলিওর হতে পারে, তার টিবি মিনিংজাইটিস অর্থাৎ ব্রেনের কভারের মিনিংজেসে ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে এবং মাইলারি টিবি হবে। ডায়াগনোসিস যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা এইটা কিন্তু ভালো করে দেখবেন যে ডায়াগনোসিস আসলে কি করা হয় টিবির ক্ষেত্রে। জিন এক্সপার্ট টেস্ট, স্পুটাম এক্সামিনেশন এটা তো অবশ্যই পারবেন, যেটা বিশেষ সেটা হচ্ছে জিন এক্সপার্ট টেস্ট অথবা মন্টুস টেস্ট। হ্যাঁ, এইটা কিন্তু বলা হয় যে টিবির জন্য কোন টেস্ট করা হয়, জিন এক্সপার্ট টেস্ট এবং মন্টুস টেস্ট অথবা এই চেস্ট এক্সরে, এটা তো এমনি আপনারা জানেন, আর স্পুটাম এক্সামিনেশন এটাও জানেন। এই 2টা বিষয় একটু খেয়াল রাখবেন। এখন আমরা টিবির যে ট্রিটমেন্ট সেটা স্ট্যান্ডার্ড অ্যান্টি টিবি থেরাপি আকারে দেওয়া হয়, যেটা ডটস কর্নারে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন হসপিটালে, কমিউনিটি ক্লিনিক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ, সদর হসপিটালগুলোতে আসলে ডটস কর্নার নামে একটা কর্নার থাকে। পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও কিন্তু ডটস কর্নার নামে টিবি ম্যানেজমেন্ট করা হয়, যেখানে কি মেডিসিন দেওয়া হয়, আইসোনাইজাইড দেওয়া হয়, রিফাম্পিসিন দেওয়া হয়, পাইরিজিনামাইড দেওয়া হয় এবং ইথাম্বুটাল ট্যাবলেট দেওয়া হয়। এটাও সংক্ষেপে মনে রাখার টেকনিক হচ্ছে HRZE। আর এটা 2 ভাবে দেওয়া হয়, একটা ইন্টেন্সিভ ফেজ আর একটা হচ্ছে কন্টিনিউশন ফেজ। হ্যাঁ, এগুলা অত ম্যান্ডেটরি না, আপনারা যে বিষয়গুলো আমি এমফেসাইজ দিলাম সেগুলো একটু মাথায় রাখবেন। এখন আমরা এটা কিভাবে প্রিভেনশন করতে পারি, প্রতিরোধ করতে পারি, ভ্যাকসিনের মাধ্যমে। সেটা কি ভ্যাকসিন, BCG ভ্যাকসিন। খুবই দ্রুত আমরা এটাকে আইডেন্টিফাই করব এবং এটা যখনই জানবো যে টিবি হয়েছে তখনই তাৎক্ষণিক দেরি না করে আমরা এটার ট্রিটমেন্ট শুরু করব। পাশাপাশি যেহেতু এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় সেহেতু আমরা কি করব, মাস্ক ইউজ করার চেষ্টা করব এবং প্রপার পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা করব। নার্সিং ম্যানেজমেন্ট আমরা যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা কয়ভাবে দিতে পারি, ইনফেকশন কন্ট্রোলের মাধ্যমে দিতে পারি, পেশেন্টকে সরাসরি কেয়ারের মাধ্যমে দিতে পারি, হেলথ এডুকেশনের মাধ্যমে দিতে পারি। এখন ইনফেকশন কন্ট্রোল আমরা কিভাবে করতে পারি
সেক্ষেত্রে এয়ারবর্নের কিছু প্রিকশন ইউজ করতে পারি, আইসোলেশনে রাখতে পারি রুগীটাকে, এবং ইউজ N95 মাস্ক আমরা ইউজ করতে পারি। এখন আমরা রুগীকে যে কেয়ারগুলো দিব সেটা হচ্ছে রুগীর যে ড্রাগগুলো ইউজ করতেছে সেই ড্রাগগুলো প্রপারভাবে রুগী খাচ্ছে কিনা সেটা মনিটরিং করব, রুগীকে পাশাপাশি নিউট্রিশনাল সাপোর্ট দিব, এবং সে যে ড্রাগগুলো ইউজ করতেছে সেটার কোনো ধরনের সাইড ইফেক্ট হচ্ছে কিনা। মানে হেলথ এডুকেশন আমরা কিভাবে দিতে পারবো? হেলথ এডুকেশন মূলত হচ্ছে রুগীকে আমরা যে মেডিসিনগুলো দিচ্ছি সেটার ফুললি কোর্সটা কমপ্লিট করতে হবে, এবং রুগী যখন কাশি দিবে তখন অবশ্যই রুগী কি করবে, মুখটা ঢেকে রাখবে। সেক্ষেত্রে রুগী একটা কাপড় ইউজ করতে পারে, অথবা হাতের কোনো ইউজ করতে পারে, অথবা হাত ইউজ করতে পারে, অর্থাৎ মূল কথা তার মুখটা ঢেকে কাশি দিতে হবে। তার কাছ থেকে যেহেতু অন্য কারো ছড়ানোর চান্স থাকবে সেহেতু সে অবশ্যই মুখ ঢাকবে। এরপর হচ্ছে তার দ্বারা যাতে ইনফেকশন অন্য কারো না ছড়ায় সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এখন এই ড্রাগ যে ইউজগুলো করা হয়, এই চারটা যে ড্রাগ ইউজ করা হয় সেই ড্রাগের কিছু সাইড ইফেক্ট আছে। যেমন কেউ যদি আইসোনাইজাইড ইউজ করে সেক্ষেত্রে তার পেরিফেরিয়াল নিউরোপ্যাথি হওয়ার চান্স থাকে। আমরা তো এগুলা টার্ম সম্পর্কে জানি, হ্যাঁ, আমি এই জন্য কিন্তু এগুলার ফুল ফর্ম বলতেছি না। রিফাম্পিসিন যদি কেউ খায় সেক্ষেত্রে তার প্রসাবের কালারটা কমলা কালার হওয়ার চান্স থাকে। এরপর পাইরাজিনামাইড যদি কেউ খায় তার লিভার টক্সিসিটি হওয়ার একটা পসিবিলিটি থাকে বা চান্স থাকে, সাইড ইফেক্ট যেটাকে বলতেছি আমরা। ইথামবুটাল যদি কেউ ইউজ করে তাহলে তার চোখের সমস্যা হয়, সাইড ইফেক্ট এটার। এরপর আমরা সবচেয়ে যে জিনিসটার সাথে পরিচিত ছিলাম 2020-21-এ, 19-এর দিকে তো আসলে শুরু, আসলে 20-21-এ আমরা সবচেয়ে যে টার্মটার সাথে আমরা নিজেরা ফেস করছি, আমাদের আত্মীয় স্বজন ফেস করছে, বা আমরা হসপিটালে কেয়ার দিছি, সেটা হচ্ছে কোভিড-19। এটা তো আমরা সবাই জানি। তারপরে আমি একটু হালকা করে একটু আপনাদেরকে ওভারঅল এটা বলতেছি, যেটা কোভিড-19 এটা মূলত রেসপিরেটরি ইলনেস বা শ্বাসকষ্টের রোগ, যেটা SARS-CoV-2 দ্বারা হয়। এরপর মোড অফ ট্রান্সমিশন এটা কিভাবে হয়? রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে একই রকমভাবে হয়। এরপর হচ্ছে বাতাসের মাধ্যমে হচ্ছে, এবং যদি কোনো সংস্পর্শে অর্থাৎ কোভিড-19 ব্যক্তির সংস্পর্শে আসে তাহলে তার থেকে তার ছড়ানোর চান্স থাকে। এটার সাইন সিমটম, তার জ্বর থাকবে, তার হালকা কাশি থাকবে অর্থাৎ শুকনা কাশি থাকবে, তার হচ্ছে শ্বাস নিতে কষ্ট হবে, সে কোনো খাবারের স্বাদ পাবে না, তার ক্লান্তি অনুভব হবে। কমপ্লিকেশন যদি আমি বলি সেক্ষেত্রে যদি একজন ব্যক্তির কোভিড-19 হয় সেক্ষেত্রে তার নিউমোনিয়া অ্যাপিয়ার হতে পারে, তার এখন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, এবং মাল্টি অর্গান ফেল হয়েছিল। আসলে আমরা দেখছি অনেক রুগী মাল্টি অর্গান ফেল হয়ে কোভিড-19-এর সময় অনেক রুগী মারা গেছে। ডায়াগনোসিস আমরা এটা কিভাবে করি? RT-PCR দ্বারা, অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড যেটাকে বলা হচ্ছে, তার স্বর্ণালী অর্থাৎ মুদ্রাক্ষরে লেখার মতো অনেকটা, যে RT-PCR টেস্টটা আসলে কোভিড-19-এর বড় একটা টেস্ট, আর পাশাপাশি হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটাও করা হয়েছিল বা করা হয়। ট্রিটমেন্ট কি? যদি মাইল্ড ট্রিটমেন্ট অর্থাৎ মাইল্ড সিমটম থাকে সেক্ষেত্রে শুধুমাত্র প্যারাসিটামল এবং ফ্লুইড দ্বারা এটা ম্যানেজ করা যায়, কিন্তু যদি মডারেট বা সিভিয়ার হয় সেক্ষেত্রে অবশ্যই অক্সিজেন থেরাপি এবং আইসিইউ কেয়ারের দরকার হয়। আর যদি এটা অ্যান্টিভাইরাল হয় তাহলে সেক্ষেত্রে প্রোটোকল অনুযায়ী ডক্টর যেভাবে বলবে সেভাবেই করলেই আসলে ভালো হয়ে যায়। প্রিভেনশন আমরা কিভাবে করতে পারি? টিউবারকুলোসিসের মতো আমরা মাস্ক ইউজ করতে পারি, যেটা হ্যান্ড হাইজিন সবার ক্ষেত্রেই, সব ডিজিজেই কিন্তু বলা হয় যে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। ভ্যাকসিনেশন দিতে পারি, এবং আইসোলেশন অর্থাৎ রোগীকে কি করতে হবে? আইসোলেশনে রাখতে হবে। নার্সিং কেয়ার আমরা কি দিব? রোগীকে হচ্ছে রোগীর অক্সিজেন স্যাচুরেশনটা দেখে রোগীকে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা রোগীকে অক্সিজেন দিব। রোগীর আইসোলেশনটা প্রপারভাবে হচ্ছে কিনা সেই বিষয়ে নজর দিব। রোগীকে কিছু সাপোর্টিভ কেয়ার দিব, তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে পারি, পাশাপাশি তার ফ্যামিলি এবং ওই রোগীকে আমরা কিছু বিষয় বলতে পারি, যেমন কুসুম কুসুম গরম পানি খাবে, বাইরে থেকে আসার পর হাত ধুবে, কাপড়গুলো আলাদা করে রাখবে। এই বিষয়গুলো রোগী এবং রোগীর লোকজনকে আমরা জানাবো। এখন আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আইসোলেশন বিষয়ে, আইসোলেশন এবং কোয়ারেন্টাইন বিষয়। আইসোলেশনে আমরা কখন দিব আর কোয়ারেন্টাইনে কখন দিব? বলেন। ম্যাম, আইসোলেশন হচ্ছে যখন কোনো একটা ভাইরাস আমাদের এনভায়রনমেন্টে ছড়ায়,
তখন ওই কোনো কারোর দ্বারা যদি উপদ্রব দেখা দেয়, সেক্ষেত্রে যাতে অন্য কারো কাছে না ছড়ায় সেজন্য আমরা তাকে আইসোলেশনে রাখবো। আর কোয়ারেন্টাইন হচ্ছে উম ওই কারো কোভিড-19 শনাক্ত হয়েছে, কিন্তু সেখান থেকে যাতে অন্য কারো কাছে না ছড়ায় সেজন্য আমরা তাকে কোয়ারেন্টাইনে রাখি নির্দিষ্ট একটা দিনের জন্য আর কি। একটা এক্সাম্পল দেন দেখি। এক্সাম্পল ম্যাম, কোয়ারেন্টাইন যেটা হচ্ছে কোনো পেশেন্টের যদি কোভিড-19 দেখা দিছে, আমরা সেক্ষেত্রে তাকে যেমন তখন আমরা রাখছি হচ্ছে 14 দিনের একটা কোয়ারেন্টাইনে রাখছি। তাতে সে হচ্ছে বাইরের এনভায়রনমেন্টের সাথে একদমই তার যোগাযোগ বিচ্ছিন্ন আর কি। এটা হচ্ছে কোয়ারেন্টাইন। আচ্ছা, আরেকজন একটু বলেন। ম্যাম, জি বলেন। আমি বলতে চাচ্ছি আইসোলেশনে আমরা কখন রাখবো? যখন প্রিভেন্টিভ মেজারে থাকবে তখন আইসোলেশনে রাখবো। আর যদি দেখি ডিজিজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যাতে আর কাউকে না ছড়ায়, তখন আমরা কোয়ারেন্টাইনে রাখবো। এই হ্যাঁ ম্যাম আইসোলেশনটা মানে ম্যাম সংক্ষিপ্তভাবে হচ্ছে অলরেডি ইনফেক্টেড, হ্যাঁ আর হ্যাঁ, কোয়ারেন্টাইনটা হচ্ছে এটা ম্যাম আমি মানে জানতে চাচ্ছিলাম, মানে হ্যাঁ। সন্দেহভাজন বা ঝুঁকিতে থাকা আর কি ম্যাম, ওটা হচ্ছে কোয়ারেন্টাইন। এটাই শুনতে চাচ্ছিলাম যে আইসোলেশন যখন ইনফেক্টেড হয়ে গেছে তখন আমরা রোগীকে আইসোলেশনে করে রাখবো, আর কোয়ারেন্টাইন হচ্ছে ওই রোগীর আশেপাশে বা সংস্পর্শে থাকার একটা চান্স থাকে, বা সে যাতে না ইনফেক্টেড হয় সেই জন্য আমরা কোয়ারেন্টাইনে রাখবো। জি ম্যাম। গুড, ভালো বলছেন। আচ্ছা, এরপর আমরা দেখব, কেউ মনে হয় প্রশ্ন করছেন, হ্যাঁ আমি পরে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা বলতে আমরা কি বুঝি? এটা কি? আমি একটা ভাইরাল ডিজিজ শুধু এটুকু জানি, এর কি যেখানে বাংলা একটু হয়? হবে। এর কি বাংলা জি হয়? ম্যাম। বাংলা হয় কি বলেন? ম্যাম বাংলা জানি না, হইলে হয়তো হয়। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা বাংলা ইনফ্লুয়েঞ্জাই হয়, বা আমরা কি কি বলতে পারি, ফ্লু বলতে পারি, হ্যাঁ। ফ্লু বলা যায় ম্যাম। হ্যাঁ, ফ্লু এটা মূলত বিশ্বের অনেক দেশে, আমাদের দেশে আসলে ইনফ্লুয়েঞ্জাই বেশি বলা হয়, ফ্লু বলা হয়, কিন্তু বিশ্বের সব দেশে বেশিরভাগ দেশে আসলে এটাকে ফ্লু নামে পরিচিত, যেহেতু এটা একটা সময় মহামারী আকারে ধারণ করছিল, সেহেতু ইনফ্লুয়েঞ্জা কে আসলে কমিউনিকেবল ডিজিজ বলা হয়, এবং এটা ফ্লু নামে পরিচিত। আর এটাও একটা ভাইরাস জনিত রোগ, যেটা রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্রের একটা রোগ। এই যে দেখেন লেখা আছে, ইনফ্লুয়েঞ্জা ইজ অ্যান অ্যাকুইট ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন কজড বাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অর্থাৎ মূলত একটা ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারা হয়, যেমন টাইপ এ এবং বি। এরপর দেখবো আমরা ট্রান্সমিশন, কিভাবে আসলে ইনফ্লুয়েঞ্জাটা ছড়ায়, যেটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন, একই রকম ভাবে হাঁচি এবং কাশির মাধ্যমে ছড়ায়। এটার সিমটম যদি আমরা দেখি সেক্ষেত্রে কি হবে, সামান্য একটু হঠাৎ করেই কি আসবে, রুগীর জ্বর হবে, রুগীর গায়ে কি হবে, র্যাশের মতো হবে, তারপরে রুগীর গা হাত পা কি হবে, চাবাবে, অনেক পরিমাণে পেইন হবে, ব্যথা হবে, রুগীর কাশি হবে, এরপর হচ্ছে সোর থ্রোট হবে, হেডেক হবে। সোর থ্রোট বলতে কি বোঝেন বলেন? গলা ব্যথা। রুগীর গলা ব্যথা হবে, যেটা আমাদের ঠান্ডা কাশি লাগলেও কিন্তু আমাদের হয়। এরপর কমপ্লিকেশন আমরা কি দেখব, যে কমপ্লিকেশনগুলো কি হয়, যেহেতু এটা রেসপিরেটরি ট্র্যাকের ডিজিজ, সেহেতু এখানেও কিন্তু নিউমোনিয়া থাকবে, রুগীর ব্রঙ্কাইটিস থাকবে, এরপর রুগী এক্সারবেশন অফ ক্রনিক ডিজিজ হওয়ার চান্স থাকে। ব্রঙ্কাইটিস কি? ব্রঙ্কাস ইনফ্লামেশন। ব্রঙ্কাইটিস হচ্ছে আমাদের যে শ্বাসনালী আছে, সেই শ্বাসনালীর, এয়ারওয়েতে ইনফ্লামেশন বা কনস্ট্রিকশন হয়ে গেলে সেটাকে বনখাইটিস বলা হয়। গুড, আপনারা তো অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন। হ্যাঁ, আমরা সবাই নিজেদের ডিসকাস করে শিখবো, যাতে আমাদের অনেক মানে মনে থাকে, এটা যেন দীর্ঘ দিন যাবত আমাদের এটা স্থায়ী হয়। আচ্ছা, এরপরে কমপ্লিকেশন আমরা দেখি। কমপ্লিকেশন তো আমাদের হয়ে গেল যে নিউমোনিয়া হলো, ব্রঙ্কাইটিস হলো এবং এক্সারবেশন অফ ক্রনিক ডিজিজ।
এখন বলেন একজন এক্সারবেশন অফ ক্রনিক ডিজিজ কি? না পারলে অসুবিধা নাই, বলেন, এই চেষ্টা করেন যে কি মনে হচ্ছে। ম্যাম যেমন সিওপিডি তে হচ্ছে রূপ নিতে পারে, বা হচ্ছে ব্রোঙ্কিয়াল অ্যাজমা হতে পারে। গুড। আরেকজন একটু বলেন দেখি। বলেন দেখি। ঠিক আছে, তা আপনি যেটা বলছেন ঠিক আছে, অর্থাৎ যেটা কি হতে ম্যাম পারে? দীর্ঘমেয়াদী রোগ যেটা ম্যাম হঠাৎ করে বেড়ে যাওয়া, হ্যাঁ, যেমন নাকি কিছু। ইনফ্লুয়েঞ্জা থেকে বা ফ্লু থেকে রোগীর সিওপিডি হতে পারে, রোগীর অ্যাজমা হইতে পারে, রোগীর হার্ট ফেলিওর হওয়ার চান্স থাকতে পারে। ঠিক আছে, গুড, ভালো বলছেন আপনারা। ডায়াগনোসিস আমরা কিভাবে করতে পারি? রোগীর আমরা ক্লিনিক্যাল ফিচারগুলো দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি, অথবা রোগীকে আমরা পিসিআর টেস্টের মাধ্যমে রোগীর ফ্লু হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করতে পারি। ট্রিটমেন্ট আমরা যেটা দিই সেটা যদি অ্যান্টিভাইরাল হয় সেক্ষেত্রে অসেলটামেভির দিই এবং রোগীকে পর্যাপ্ত পরিমাণে রেস্টে থাকতে বলি এবং রোগীকে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশনটা মেনটেন করার জন্য তরল এবং ফ্লুইড জাতীয় খাবার খেতে বলা হয় এবং পাশাপাশি রোগীকে অ্যান্টিপাইরেটিক ড্রাগও দেওয়া হয়। আমরা তো দিতে পারবো না, ডক্টর যেটা দিতে বলবে ডক্টরের প্রেসক্রাইব অনুসারে আমরা সেটা রোগীকে দিব। প্রিভেনশন আমরা কিভাবে করব? রোগীকে বলবো যে বছরে একবার করে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে, রোগীকে হ্যান্ড হাইজিন করতে এবং রোগীকে যে জায়গায় অতিরিক্ত পরিমাণে কোলাহলপূর্ণ জায়গা সেই জায়গাগুলোতে যেতে নিষেধ করব। আপনারা কি ফ্লু ভ্যাকসিন দেন বছরে? জি না ম্যাম। কেউ দেন না? জি না ম্যাম। আচ্ছা, দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আগে যেখানে জব করতাম টিএমএসএস নার্সিং কলেজ বগুড়াতে, ওখানে বাধ্যতামূলক ছিল যে প্রত্যেক বছর ফ্লু ভ্যাকসিন দেয়া। হ্যাঁ, এই জন্য এটা সবার দেওয়া উচিত আসলে। নার্সিং কেয়ার আমরা কিভাবে করব? রোগীর ভাইটাল সাইনটা চেক করব, রোগীকে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড দিব, পাশাপাশি রোগীকে মেডিকেশন খাওয়াতে বা মেডিকেশন ডক্টর যেটা দিবে সেটা অনুসারে রোগীকে আমরা ওষুধগুলো দিব এবং পাশাপাশি রোগীর যে যাতে ওই রোগীর থেকে অন্য কারো না ছড়ায় সেই জন্য আমরা রোগীকে মাস্ক ইউজ করতে বলবো এবং রোগী যদি সংক্রামিত হয়ে যায় সেক্ষেত্রে আইসোলেশনের ব্যবস্থা করব। এরপর খুবই 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 গুরুত্বপূর্ণ বর্তমানে যেটা হচ্ছে মিজেলস। মিজেলস খুবই গুরুত্বপূর্ণ। মিজেলসের বাংলা কি বলেন? মিজেলসের বাংলা হচ্ছে হাম। হাম। হ্যাঁ, আম এটা খুবই হচ্ছে, তাই না? বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের বেশি হচ্ছে, বড়দের আসলে এখন পর্যন্ত এভাবে দেখা যায়নি, খুব কম, কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই হচ্ছে এবং অনেক বাচ্চা মারা যাচ্ছে। সেহেতু আমরা একটু চেষ্টা করব, আমরা যতটুকু জানি আমাদের আশেপাশে যেসব বাচ্চা আছে বা মা আছে তাদেরকে আমরা যতটুকু জানি চেষ্টা করব বাচ্চারা যাতে আমাদের দ্বারা একটু হলেও সুস্থ হয়, বাচ্চারা যেন মারা না যায়। আমাদের নার্স হিসেবে আমরা যতটুকু হেল্প করতে পারবো ততটুকু অবশ্যই আমরা করার চেষ্টা করব। এই মিজেলসটা আসলে কিভাবে ছড়ায়? মিজেলসটা মূলত ভাইরাল একটা ডিজিজ, যেটা অতিরিক্ত পরিমাণে যদি কন্টাজিয়াস হয়ে যায় তখনই আসলে মিজেলসটা ছড়ায়। অর্থাৎ মূল কথা, মিজেলস হচ্ছে ভাইরাস একটা ডিজিজ যেটা মিজেলস ভাইরাসের দ্বারা সংক্রামিত হয়। এই মিজেলসটা কিভাবে ছড়ায়? যেহেতু এটা বাতাসের মাধ্যমে ছড়ায় সেহেতু খুবই তাড়াতাড়ি স্প্রেড হয় এবং একজনের কাছ থেকে আরেকজনে খুবই তাড়াতাড়ি ছড়ানোর একটা চান্স থাকে। সাইন সিমটম কি থাকে? অতিরিক্ত পরিমাণে জ্বর থাকবে, হাই ফিভার থাকবে, বাচ্চার কাশি থাকবে, বাচ্চার কনজাংটিভাইটিস থাকবে, পাশাপাশি বাচ্চার কপ্লিক স্পট থাকবে যেটা মুখের আশেপাশে বেশি দেখা যায়। এর পাশাপাশি বাচ্চার শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ হবে, অর্থাৎ লাল লাল গোটা গোটার মতো হয় এবং সেখান থেকে আস্তে আস্তে মূলত মুখের থেকে শুরু হয় এবং পরবর্তীতে পুরো বডিতে ছড়ায় যায়। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, করজি। হ্যাঁ, করজা, এটার বাংলা কি? যখন যে বিষয়গুলো সাম্প্রতিক আসবে আপনারা একটু এই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করবেন। করিজা, হ্যাঁ, এই যে করিজা, এই করিজা কি?
বলতে পারবেন কেউ? নাক দিয়ে পানি আসা। আচ্ছা, এই করিজা আমরা অনেক জানি, হ্যাঁ, কিন্তু আসলে হয়তো বা টার্মটা মনে নাই। অর্থাৎ করিজার বাংলা হচ্ছে যদি কারো নাক দিয়ে পানি পড়ে বা নাক বন্ধ হয়ে থাকাকেই বলা হচ্ছে করিজা, যেটা মূলত রাইনো ভাইরাস দ্বারা হয়ে থাকে। এতটুকু জানলেই হবে, হ্যাঁ। নতুন একটা টার্ম আমরা শিখলাম, অনেকেই জানতাম অনেকেই জানতাম না, তাই তো নাকি? ঠিক বললাম? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাডাম। কমপ্লিকেশন একই রকম ভাবে এখানেও নিউমোনিয়া হয়, ইনকেফালাইটিস হয়, ম্যালনিউট্রিশন হয় এবং ব্লাইন্ডনেস হয়। যেহেতু বলা হচ্ছে মিজেলসে যদি কেউ আক্রান্ত হয় তাহলে সাথে সাথে তাকে ভিটামিন এ দিতে বলা হচ্ছে। সুতরাং ভিটামিন এ যদি দেওয়া হয় তাহলে তার বন্ধ্যাত্বটা হবে, অর্থাৎ তার অন্ধ হবে না সে, বা তার চোখটা বেঁচে যাবে। এরপর ইনক্যাফালাইটিস কি? ইনক্যাফালাইটিস, ক্যাফালাইটিস বলেন, স্যাফালাইটিস বলেন, ম্যাম মস্তিষ্কের। ইনক্যাফালাইটিস বা ইনসেফালাইটিস হচ্ছে আমাদের, আচ্ছা দেখেন, রিংওয়ার্ম যেটাকে আমরা কি বললাম, রিংওয়ার্ম বলতে আমরা কি বুঝি? দাঁত রোগ। দাঁতের মতো র্যাশ হবে এবং হচ্ছে ওই স্কিনে গোল আকার ধারণ করা র্যাশ গুলা। ফাঙ্গাল ইনফেকশন ম্যাডাম। যেটা মূলত আমাদের স্কিনে হয়, চুলে হয় এবং নেইলে হয়। এটা নট এ ওয়ার্ম, অর্থাৎ এটা কোনো কৃমি জাতীয় কোনো রোগ নয়। এটা মূলত ফাঙ্গাই একটা রোগ, যেটা যেটা কি কারণে হয় বলেন দেখি? ডার্মাটোফাইটসের কারণে হয় এবং এটা ছড়ায় কিভাবে? ডিরেক্ট কন্টাক্টের মাধ্যমে ছড়ায়। যদি উক্ত ব্যক্তির জিনিসপত্র কেউ ইউজ করে, যেমন টাওয়েল, ক্লথ যদি কেউ ইউজ করে, তাহলে যে ব্যক্তির দাঁত রোগটা হয়েছে সেই ব্যক্তির থেকে অপর ব্যক্তির হওয়ার চান্স থাকে, বা এটা এই মাধ্যমে ছড়ায়। এটার সিমটম কি কি থাকবে? সার্কুলেটরি রেট থাকবে, ইটি র্যাশ, অর্থাৎ যে জায়গাটা হবে সেই জায়গাটা গোলাকারের মতো হবে, পাশাপাশি ওই জায়গা চুলকাবে এবং লাল হবে। তার পাশাপাশি হচ্ছে স্ক্যালি পেস বলতে বোঝানো হচ্ছে ওই জায়গাটা যে থাকবে সেই জায়গাটাতে একদম কি টাইপের থাকবে, অর্থাৎ দাউদ রোগ আছে না, দাউদে আমরা দেখছি না, দাউদ রোগ আমরা তো সবাই চিনি, মোটামুটি চিনি না দাউদ? ম্যাডাম জি ম্যাম। এটা খুব সময় যাবে ম্যাডাম। শুনতে পাচ্ছেন না? স্ক্যালি প্যাচেস অর্থাৎ ওই জায়গাটা একদম ত্বক খসখস হয়ে যাবে, অর্থাৎ মনে হবে যে ওই জায়গা থেকে কিছু খোসা ওঠার মতো হচ্ছে, এই রকম একটা জায়গা হবে, তো শুকনা হয়ে থাকবে ওই জায়গাটা, সেটাকে বলা হচ্ছে স্ক্যালি প্যাচেস। ডায়াগনোস পাশাপাশি ওই জায়গা থেকে চুল উঠে যাবে বা হেয়ার লসেস একটা চান্স থাকবে। যদি এটা মাথায় হয় সেক্ষেত্রে অবশ্যই চুল পড়ে যাওয়ার সিমটম থাকে। ডায়াগনোসিস কিভাবে করতে পারি? এই সিমটমগুলো দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি, অথবা KOH একটা টেস্ট আছে, যে টেস্টের মাধ্যমে আমরা এই হচ্ছে টিনিয়া বা রিংওয়ার্মটাকে আইডেন্টিফাই করতে পারি। এখন KOH এই টেস্টটা আসলে কি? KOH এর টেস্ট হচ্ছে আমাদের যেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড টেস্ট, যেটা শরীরের ত্বক অর্থাৎ স্কিন, নেইল বা চুলের ফাঙ্গাল এগুলো সংক্রামক আছে কিনা সেটা দেখার জন্য আসলে টেস্ট করা হয়। ওই জায়গার থেকে কিছু স্কিন নেওয়া হয়, নিয়ে হচ্ছে এই টেস্টটা করা হয়। পটাশিয়াম হাইড্রোক্সাইড টেস্ট, এটা স্লাইডে নেওয়া হয়, নিয়ে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা হয়। ট্রিটমেন্ট করা হয় সাধারণত টপিক্যাল যদি হয় সেক্ষেত্রে অ্যান্টিফাঙ্গালের দ্বারা, অর্থাৎ ক্লোটিমাজল দ্বারা ট্রিটমেন্ট করা হয়। ওরালে যদি হয় সেক্ষেত্রে ওরাল অ্যান্টিফাঙ্গাল দেওয়া হয়। এটা খুবই রেয়ার বা সিভিয়ার কেসেস বলা হচ্ছে, যখন সিভিয়ার হবে তখন আসলে ওরাল অ্যান্টিফাঙ্গাল আসলে হয়। আর প্রিভেনশন আমরা কি করব? পার্সোনাল হাইজিন মেনটেনের মাধ্যমে করব, যেহেতু একজনের জিনিস যদি অন্যজন ইউজ করে সেখান থেকে ছড়াচ্ছে, সেহেতু উক্ত ব্যক্তির জিনিসপত্র আমরা ইউজ করব না, পাশাপাশি হাইজিন অবশ্যই মেনটেন করব। নার্সিং কেয়ার আমরা কি দিব? রুগীকে হাইজিন সম্পর্কে আমরা এডুকেট করব, হাইজিন সম্পর্কে রুগীকে বোঝাবো, তার যে জায়গায় দাঁত রোগটা হবে সেই জায়গাতে আমরা ওষুধ দিব এবং এটা যাতে না ছড়ায় তার জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা করব, যেমন ওই ব্যক্তির জিনিসপত্র নিব না, ওই ব্যক্তিকে আমরা হচ্ছে ওই ব্যক্তির জিনিসপত্র আলাদা করে দিব। এইগুলোর মাধ্যমে আমরা হচ্ছে প্রিভেন্ট করতে পারি।
কেউ কি এসএমএস দিছে যে কেউ ওয়েটিং রুমে আছে এমন? আচ্ছা, এরপর এইচআইভি এবং এইডস মূলত এটা ক্রনিক ভাইরাল ইনফেকশন, যেটা আমাদের ইমিউনো সিস্টেমকে অ্যাটাক করে বা CD4 সেলকে অ্যাটাক করে। এটা ট্রান্সমিশন হয় যদি কেউ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্টাক্টে যায় কারো কার সাথে, তার মাধ্যমে হতে পারে। ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হতে পারে। উক্ত ব্যক্তির, যে ব্যক্তির এইচআইভি হয়েছে সেই ব্যক্তির যদি কেউ নিডেল সিরিঞ্জ বা এগুলো ইউজ করে সেক্ষেত্রে হতে পারে। মাদার টু চাইল্ড হতে পারে। এইচআইভি এবং এইডস এর ক্ষেত্রে নিডেল শেয়ারিং এর মাধ্যমে কিভাবে হতে পারে, যেহেতু ওই ব্যক্তির ড্রাগ অ্যাডিক্টেড বা ওই ব্যক্তির এইচআইভি আছে, সেই একই ব্যক্তি কি করে, একই সিরিজ দ্বারা অনেকগুলো ব্যক্তি ড্রাগ নেয়, সে তার মাধ্যমে ছড়াতে পারে। বা ওই ব্যক্তি যদি ইনফেকশনটা থাকে অলরেডি, সেহেতু ওই ব্যক্তির যদি নিডেলটা অন্য ব্যক্তিকে পুশ করা হয় তার মাধ্যমে এইচআইভি এইডসটা ছড়ায়। এটার সিমটম কি থাকবে, যদি আর্লি ক্ষেত্রে হয় সেক্ষেত্রে রুগীর একটু দুর্বল লাগবে বা ফ্লু হতে পারে, শরীর খুবই খারাপ লাগতে পারে। এবং যদি লেট ফেজে চলে যায়, অর্থাৎ অনেক মানে একদম শেষের দিকে যদি চলে যায় সেক্ষেত্রে, বা অনেক পরে আইডেন্টিফাই হয়েছে সেক্ষেত্রে রুগীর ওজন কমে যেতে পারে এবং পাশাপাশি অনেক ধরনের ক্রনিক ইনফেকশন হওয়ার চান্স থাকবে। কমপ্লিকেশন কি হয়, টিউবারক্লোসিস হয়, নিউমোনিয়া হয় এবং এইডসের যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলো অতিক্রম করে যায় এবং রুগী আস্তে আস্তে, এইডস হলে তো আসলে 10 বছর পর্যন্ত এটা আসলে সুপ্ত অবস্থায় থাকে। আমরা তো আসলে এক্স্যাক্টলি বলতে পারি না যে আসলে কতদিন সুপ্ত অবস্থায় থাকবে। সেই সুপ্ত অবস্থা অর্থাৎ রুগীর যখন আসলে এটা লাস্টের দিকে চলে যায় তখন আসলে রুগী একদম হাড্ডিসার বা কঙ্কালসারও বলা যায়, সেই অবস্থায় যায় রুগী। ডায়াগনোসিস কি করা হয়, ELISA টেস্ট করা হয় এবং ওয়েস্টার্ন ব্লড টেস্ট করা হয়, PCR টেস্টটাও করা হয়। ট্রিটমেন্ট অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি দেওয়া হয়, যেটাকে RT থেরাপি বলা হয়। প্রিভেনশন আমরা কি করতে পারি, যেহেতু এটা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হয় সেহেতু সেফ সেক্স ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কন্ডোম ইউজ করতে পারি। ব্লাডটা স্ক্রিনিং করার পর যদি ব্লাড নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ব্লাড স্ক্রিনিং করে আমরা ব্লাডটা নিব, কারো ব্লাড নিতে হলে অবশ্যই। পাশাপাশি নিডেল সেফটি, অর্থাৎ একজনের নিডেল শুধু একজন ইউজ করবে, অন্য কারো নিডেল কাউকে দেওয়া যাবে না। নার্সিং কেয়ার আমরা কী করবো, ইনশিয়ার ART অ্যাডহেরেন্স, অর্থাৎ এই থেরাপিটা নিশ্চিত করতে হবে। রুগীকে ইনফেকশন প্রিভেনশন করতে হবে, সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে এবং কিছু কনফিডেন্সিয়াল, অর্থাৎ রুগী যদি মনে করে যে আমার এই তথ্যটা অন্য কেউ না জানুক বা কাউকে বলা যাবে না, সেক্ষেত্রে অবশ্যই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করব। কিন্তু কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা মানে এই নয় যে তার দ্বারা যে অন্য কারো ছড়াবে এইটা না, হ্যাঁ, তার দ্বারা যাতে অন্য কারো না ছড়ায় সেই দিকেও আমাদের নজর দিতে হবে। হেপাটাইটিস A, B, C, হেপাটাইটিস মূলত এটা লিভার ডিজিজে, লিভারে ছড়ায়, অর্থাৎ যদি লিভারে যদি ইনফ্লামেশন হয় ভাইরাসের কারণে তাকে বলা হচ্ছে হেপাটাইটিস। এখন এই হেপাটাইটিস A কিভাবে ছড়ায়, ফিকোরাল রুটের মাধ্যমে ছড়ায়, খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। এটার বৈশিষ্ট্য থাকবে রুগী হঠাৎ করে অসুস্থতা অনুভব করবে এবং কোনো ধরনের ক্রনিক স্টেজ থাকবে না। প্রিভেনশন আমরা কীভাবে করতে পারি, হাইজিন মেনটেনের মাধ্যমে এবং ভ্যাকসিন বাংলাদেশে অ্যাভেলেবল ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনগুলো দেওয়ার মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করতে পারি। হেপাটাইটিস B যদি আমরা দেখি সেক্ষেত্রে হেপাটাইটিস B ছড়ায় হচ্ছে রক্তের মাধ্যমে এবং বডি ফ্লুইডের কন্টাক্টের মাধ্যমে ছড়ায়, সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে মায়ের থেকে বাচ্চার ছড়ায়। এবং এক্ষেত্রে বৈশিষ্ট্য থাকবে অ্যাকুইট এবং ক্রনিক, অর্থাৎ রুগীর কি থাকবে, অ্যাকুইট এবং ক্রনিক। আমরা সেক্ষেত্রে কি বলতেছি, রুগীর অনেক দিন যাবত রুগীর খারাপ লাগবে, রুগীর ভালো লাগবে না, ক্লান্তি অনুভব হবে, কোনো কিছু খেতে মন চাবে না, রুগীর জন্ডিস অ্যাপিয়ার হতে পারে। পাশাপাশি বলা হচ্ছে রুগীর হচ্ছে ক্ষেত্রে লিভার সিরোসিস এবং ক্যান্সারও হওয়ার চান্স থাকে, অর্থাৎ অ্যাকুইট যে ফিচারগুলো হঠাৎ করে থাকবে সেগুলোই থাকবে, পাশাপাশি রুগীর লিভারটা সিরোসিস হতে পারে এবং ক্যান্সার হতে পারে। প্রিভেনশন আমরা যদি দেখি সেক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। হেপাটাইটিস C আমরা দেখব, হেপাটাইটিস C আসলে কিভাবে ছড়ায়, এটাও ব্লাডের মাধ্যমে ছড়ায়, মেইনলি এটা নিডেল শেয়ারিং যদি কেউ করে এবং যদি ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়ায়। ফিচার যদি আমরা দেখি সেক্ষেত্রে মোস্টলি ক্রনিকের ক্ষেত্রে আসলে যে ফিচারগুলো থাকে সেইগুলো থাকে, পাশাপাশি রুগীর লিভার সিরোসিস থাকে, এই ক্ষেত্রে কোনো ভ্যাকসিন নাই, যার কারণে বলা হয় হেপাটাইটিস A, B, C এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে হেপাটাইটিস C। কমন সিমটম যদি আমরা দেখি হেপাটাইটিসের, সেক্ষেত্রে জন্ডিস থাকবে, রুগীর ফ্যাটিক থাকবে, রুগীর কোনো কিছু ভালো লাগবে না, ক্লান্তি অনুভব হবে, রুগীর বমি বমি ভাব থাকবে, বমি হবে এবং পাশাপাশি তার ইউরিনের কালার হচ্ছে ডার্ক কালার থাকবে। ডায়াগনোসিস করা হয় লিভার ফাংশন টেস্টের মাধ্যমে এবং
ভাইরাল মার্কার মানে টেস্ট, ভাইরাল মার্কার নামে একটা টেস্ট আছে, যে টেস্টের মাধ্যমে করা হয়। ট্রিটমেন্ট আমরা যদি দেখি সেক্ষেত্রে হেপাটাইটিস এ ট্রিটমেন্টটা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলে দেওয়া হয়, শর্টকাটে যদি আমরা বলি সেক্ষেত্রে হেপাটাইটিস বি হচ্ছে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দেওয়া হয়, হেপাটাইটিস সি যে ডিরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরালের মাধ্যমে করা হয়। নার্সিং কেয়ার ওভারঅলে যদি আমরা বলি সেক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট আমরা মনিটর করতে পারি, রোগীকে নিউট্রিশন সাপোর্ট দিতে পারি। এই অর্থাৎ যেহেতু এটা ট্রান্সমিসেবল ডিজিজ অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায়, যেমন ব্লাড সিরিঞ্জ যেগুলোর মাধ্যমে ছড়ায়, সুতরাং এই বিষয়গুলোতে আমার সচেতন হতে হবে এবং রোগীকে এডুকেটেড করতে হবে এই বিষয়গুলোতে। বর্তমানে কিন্তু কলেরার প্রকোপটা অনেক বেশি বেড়ে গেছে। কলেরাটা মূলত একই ডায়রিয়াল একটা ডিজিজ যেটা ভিব্রিও কলেরা দ্বারা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে রোগীর হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন অর্থাৎ রোগীর অতিরিক্ত পরিমাণে পানি শূন্যতা হয় বা পানিহীনতা হয়। ট্রান্সমিশন কিভাবে হয়? ফিকো ওরাল রুটের মাধ্যমে হয়। এটা হচ্ছে একই রকমভাবে পানি এবং খাবার যদি কন্টামিনেটেড হয় সেই দ্বারা ছড়াইতে পারে, বা পানি বা খাবার থেকে হয়। সাইন সিমটম কি হবে? রোগীর যে পায়খানাটা করবে সেটা হচ্ছে চাল ধোয়া পানির মতো পায়খানা হবে, রোগী বমি করবে, রোগীর অতিরিক্ত পরিমাণে ডিহাইড্রেশন থাকবে, মানে ডিহাইড্রেশন অতিরিক্ত হলে কি হয়? রোগীর ঠোঁটগুলো শুকিয়ে যাবে, রোগীর চোখ দেবে যাবে, মাসেল ক্রাম্প হবে, হাত পা গুলো মাসেলগুলো কি হবে? ব্যথা হবে অতিরিক্ত পরিমাণে। কমপ্লিকেশনের মধ্যে হাইপোভলিমিক শকে চলে যেতে পারে রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, রোগী অতিরিক্ত যদি কলেরা হয় সেক্ষেত্রে রোগী মারা যায় যদি রোগীকে কোনো ধরনের ট্রিটমেন্ট না করা হয়। আর কলেরা রোগীর কিন্তু বলা হয়, কলেরা রোগী যদি অতিরিক্ত পরিমাণ ডিহাইড্রেট হয় সেক্ষেত্রে কিন্তু তাকে দুই হাতে দুইটা বড় সাইজের ক্যানোলা করে দুই হাতে দুইটা কলেরা স্যালাইন ঝুলে দিতে হয়। ডায়াগনোসিস আমরা কিভাবে করি? রোগীর স্টুল এক্সামিনেশন। তারপর ওখানে ভিতরে ছিল। জি, কি বলেন নুর নাহার? বলেন বলেন কি সমস্যা নুর নাহার? বলেন কি প্রশ্ন করতেছিলেন? বলেন, অসুবিধা নাই, বলেন। আচ্ছা, উনি মনে হয় ডিসকানেক্টেড। ম্যাম উনি মনে হয় আপনাকে কোয়েশন করেন। আরেকবার বলেন প্লিজ। বলেন কি বলছে বলতেছেন? ম্যাম উনি মনে হয় আপনাকে কোয়েশন করেনি। ও আচ্ছা, ঠিক আছে, সরি, হয়তো আমিও শুনতে ভুল করতে পারি। আপনাদের কি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে আমি এত ফাস্ট বলতেছি তাই? জি না ম্যাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কাইন্ডলি একটু বলবেন, বা কোথাও কোশ্চেন থাকলে এই জিনিসগুলো একটু মানে আন্ডারলাইন করেন, ক্লাস শেষে আমাকে প্রশ্নগুলো করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কলেরা রোগীর আমরা কিভাবে ট্রিটমেন্ট করি? ওরাল রিহাইড্রেশন সলিউশনের মাধ্যমে বা স্যালাইনের মাধ্যমে করি, আইভি ফ্লুইড দেওয়া হয় সিভিয়ার কেসের ক্ষেত্রে, পাশাপাশি কিছু অ্যান্টিবায়োটিকের দেওয়া হয় যেটার মধ্যে আছে ডক্সিসাইক্লিন ড্রাগ। প্রিভেনশন আমরা কি করতে পারি? রোগীকে নিরাপদ পানি খেতে বলা হয়, রোগীকে স্যানিটেশন এবং হাইজিন মেনটেন করতে হয়। এর পাশাপাশি রোগীর ওরাল কলেরা ভ্যাকসিন বাংলাদেশে আছে কিনা, আছে কি বাংলাদেশে ওরাল কলেরা ভ্যাকসিন? জি ম্যাডাম, এর আগে ছিল কলেরা ভ্যাকসিন, ওরাল কলেরা ভ্যাকসিন ছিল, এখন তো বন্ধ হয়নি। এই তো গুড। তাহলে পাশাপাশি রোগীকে ওরাল কলেরা ভ্যাকসিন, যেটা বিশেষ করে আইসিডিডিআরবিতে দেওয়া হয়। নার্সিং কেয়ার আমরা কি করতে পারি? মনিটরিং ডিহাইড্রেশন অর্থাৎ রোগীর ডিহাইড্রেশন লেভেলটা আমরা চেক করব, রোগীকে ফ্লুইড দিব এবং অবশ্যই স্ট্রিক্টলি ইনটেক আউটপুট চার্টটা দেখতে হয়। পাশাপাশি ইনফেকশন কন্ট্রোল করতে হয়। সেক্ষেত্রে বাচ্চাদেরকে বলা হয়, মাদেরকে বলা হয় যে বাচ্চারা প্রসাব করছে কিনা 24 ঘন্টার মধ্যে সেটা অবশ্যই নজর দিবেন। এবং রুগীকে বলা হয়, রুগী যদি স্টেবল থাকে অথবা রুগীর লোককে বলা হয় যে পর্যাপ্ত পরিমাণে মুখে ওরাল স্যালাইন খাওয়ান। ডেঙ্গু যদি আমরা দেখি সেক্ষেত্রে ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাল ডিজিজ যেটা মশার মাধ্যমে ছড়ায়। সেই মশাটার নাম কি? অ্যাডিস মসকিটো। এই মশাটা কি ছেলে নাকি মেয়ে? মেয়ে। ফিমেল। মশাটা কি? সবকিছু জ্বালা তো মেয়ে মানুষের দ্বারাই হয়। ম্যাম ফিমেল। মশাটা হচ্ছে মহিলা। হ্যাঁ, দেখবেন আপনারা দেখবেন বেশিরভাগ মানে মশাবাহিত যেগুলো রোগ বা বেশিরভাগ ডিজিজগুলোই মেয়ে, মানে মশা হোক আর যেটাই হোক মহিলা দ্বারা বেশি ছড়ায়, তাই কিনা বলেন? জি অবশ্যই ম্যাম। ম্যাডাম, রাইট কথা বলছেন।
না তাই বলে কিন্তু বিয়ে বলতে কিন্তু খারাপটা, হ্যাঁ এমনি এটা এমনিতে আসলে মনে রাখার জন্য বললাম আর কি। হ্যালো, আমিও কিছু কিছু একজন মেয়ে, মরণ কামড় দেয় মাইন্ডে কিন্তু। কেউ নিবেন না, কেউ মাইন্ড করবেন না, হ্যাঁ। মাঝে মাঝে একটু এগুলা বললে, না বললে তো আসলে বোরিং লাগে, ক্লাস বোরিং লাগে না। জি ম্যাডাম। আচ্ছা, আমি আরেকটু চাইছিলাম আরেকটু ভালোভাবে ক্লাস নেওয়ার জন্য, যেহেতু আমার বাসায় কারেন্ট নাই, কখন কারেন্ট আসবে আসলে সেটাও নিশ্চিতভাবে বলতে পারছি না, সেহেতু আমি একটু ফাস্ট যাচ্ছি, যদি কারো অসুবিধা হয় কাইন্ডলি বলবেন। আচ্ছা, এরপরে ডেঙ্গির যে সিমটমটা, সেই সিমটমের মধ্যে রুগীর অনেক বেশি জ্বর থাকবে। হাই ফিভার বলতে আপনারা কি বোঝেন? টেম্পারেচার কত থাকবে? আমার এটা একটু কোশ্চেন, আমি অনেকবার হাই ফিভার বলছি, আপনারা কিন্তু কেউ বলেননি যে ম্যাডাম হাই ফিভার বলতে টেম্পারেচার কত বোঝাচ্ছেন, ম্যাডাম স্যার, কত থাকবে? 104। স্যার ম্যাডাম হ্যাঁ, 104 104 থাকবে। আচ্ছা, বাইজিদের কথা আমি অনেক ক্লিয়ার শুনতে পাচ্ছি বাকি সবার থেকে। আচ্ছা, আরো কি কি কিছু সিমটম থাকবে যেগুলোর মধ্যে চোখের পিছন পাশে, হ্যাঁ, রেট্রো অরবিটাল পেইন, অর্থাৎ চোখের বিহাইন্ড দ্য আই, অর্থাৎ চোখের পিছনের দিকে আসলে ব্যথা থাকে। পাশাপাশি রুগীর জয়েন্ট এবং মাসেলে ব্যথা থাকে, যার কারণে বলা হয় যেটা ব্রেক বোন ফিভার, অর্থাৎ মনে হবে যে কেউ হাড়গুলা দুমড়ায় মুচড়ায় ভেঙে দিচ্ছে, এরকম রুগী অনুভব করে। পাশাপাশি গায়ে র্যাশ থাকবে। এটার ওয়ার্নিং সাইন যদি বলি, সেক্ষেত্রে ওয়ার্নিং সাইন আমরা এখানে তিনটা বলছি, যে রুগীর রক্ত পড়বে কান থেকে এবং নোজ থেকে, রুগীর রক্ত পড়বে, রুগীর অনেক বেশি পেট ব্যথা থাকে এবং রুগীর মাঝে মাঝে বমি হতে পারে। বমির সাথে অনেক ক্ষেত্রে রক্তও যায় কারো কারো ক্ষেত্রে। কমপ্লিকেশন আমরা বলতেছি এখানে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলা হচ্ছে এবং ডেঙ্গু শক সিনড্রোম কমপ্লিকেশন বলা হচ্ছে। ডায়াগনোসিস আমরা কিভাবে করতে পারি? NS1 অ্যান্টিজেনের মাধ্যমে করতে পারি, IgM IgG অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে করতে পারি, এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে প্লাটিলেট কাউন্টের মাধ্যমে আমরা ডেঙ্গিটাকে আইডেন্টিফাই করি। ট্রিটমেন্ট আমরা কিভাবে দেই? এক্ষেত্রে নন স্পেসিফিক যদি হয় সেক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ, অর্থাৎ এটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। পাশাপাশি প্যারাসিটামল দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই NSAIDs ড্রাগটা অ্যাভয়েড করতে বলা এবং পর্যাপ্ত পরিমাণে আইভি ফ্লুইড বলা হয়। আইভি ফ্লুইডের মধ্যে বিশেষ করে ডাব খেতে বেশি বলা হয়। প্রিভেনশন আমরা যদি বলি, সেক্ষেত্রে অবশ্যই মসকিটো কন্ট্রোলের জন্য আমরা বিভিন্ন ধরনের বাজারে ক্রিম পাওয়া যায়, মশারি ইউজ করতে পারি, আমরা ফুল স্লিভ হাতালা জামা পরতে পারি, কাপড় চোপড় পরতে পারি, এবং বলা হয়েছে রিমুভ স্টেজ নেট ওয়াটার। স্টেজ নেট ওয়াটার বলতে কি বোঝেন? ম্যাম, কোনো জায়গায় পানি জমা হয়ে থাকলে সেগুলোকে রিমুভ করা, ফুলের টব, অপসারণ করা। বাসার আশেপাশে, তারপরে টায়ার বা এগুলাতে যাতে পানি জমায় না থাকে সেই বিষয়গুলো দেখতে হবে এবং সেই পানিগুলো রিমুভ করতে হবে। নার্সিং কেয়ার আমরা কিভাবে করতে পারি? আমরা প্লাটিলেট কাউন্টটা চেক দেখবো, দেখার মাধ্যমে দেখবো যে রুগীর কালকে প্লাটিলেট কত ছিল, আজকে কত হলো, এটার মাধ্যমে বুঝতে পারবো যে রুগী আসলে কতটুকু ইমপ্রুভ করতেছে। পাশাপাশি রুগীর ব্লিডিং হচ্ছে কিনা বা ব্লিডিং এর সাইন আছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে। রুগীর হাইড্রেশন মেনটেন করতে হবে এবং রুগীকে আইএম ইনজেকশন দেওয়া যাবে না। ম্যালেরিয়াও কিন্তু, ম্যালেরিয়া কি বাহিত রোগ? মশাবাহিত রোগ। এটাও প্যারাসাইটিক ডিজিজ এবং যেটা প্লাজমোডিয়াম স্পেসিসের মাধ্যমে হয়। এটা সাধারণত এটাও কিন্তু একই রকমভাবে ফিমেল অ্যানোফিলিস মসকিটো যদি কামড় দেয় তার মাধ্যমে কিন্তু ম্যালেরিয়া হয়। আর টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আর প্লাজমোডিয়াম ভিভেক্স। কমনলি হয় প্লাজমোডিয়াম ভিভেক্স, আর হচ্ছে সিভিয়ার কেসের ক্ষেত্রে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। সিমটম আমরা দেখব কি কি সিমটম আছে। রুগীর সোয়েটিং হবে, গা ঘামবে, রুগীর মাথা ব্যথা করবে, রুগী অ্যানিমিক হতে পারে, রুগীর ইন্টারমিটেন্ট ফিভার হতে পারে, পাশাপাশি তার চিল হবে। ইন্টারমিটেন্ট ফিভার বলতে কি বোঝেন? মানে যেগুলোর 101 ডিগ্রি এরকম টেম্পারেচার থাকতে পারে, 102 এরকম, 100-এর উপরে আর কি। অর্থাৎ রুগীর টেম্পারেচার কি হবে, এক এক সময় এক এক রকম হবে, কখনো নর্মাল হবে, কখনো বেড়ে যাবে, তাই তো নাকি? কিছু সময় রুগীর গায়ে কি থাকবে, জ্বর থাকবে, তারপর আবার হঠাৎ করে রুগীর টেম্পারেচার কমে যাবে, আবার কিছুক্ষণ পর জ্বর ফিরে আসবে, অর্থাৎ মূল কথা রুগীর জ্বরটা ওঠানামা করবে, এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফিভার। এই ইন্টারমিটেন্ট ফিভারটা ম্যালেরিয়ার ক্ষেত্রে হয়,
পাশাপাশি টিউবারকুলোসিসের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে হয়, রোগীর ডেঙ্গু যদি থাকে, তারপর ফ্লুর ক্ষেত্রে কিন্তু ইন্টারমিটেন্ট ফিভারটা হওয়ার চান্স বেশি থাকে। কমপ্লিকেশন সেরিব্রাল ম্যালেরিয়া, সিভিয়ার অ্যানিমিয়া হয় এবং অর্গান ফেলোর হয়। বিশেষ করে সিভিয়ার অ্যানিমিয়াটা বেশি হয়, আর অর্গান ফেলোর খুব রেয়ার কেসে অর্গান ফেলোরটা আসলে হয়। ডায়াগনোসিস আমরা কিভাবে করি? ব্লাড স্মিয়ারের মাধ্যমে করতে পারি এবং র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে করা হয়। ট্রিটমেন্ট দেওয়া হয় অ্যান্টিম্যালেরিয়ার ড্রাগ বা এসিটি এবং হচ্ছে ক্লোরোকুইন দেওয়া হয়। বিশেষ করে ক্লোরোকুইন ড্রাগটা বেশি ইউজ করা হয়। আমরা অনেকবার শুনছি যে ম্যালেরিয়ার ট্রিটমেন্ট হচ্ছে ক্লোরোকুইন ড্রাগ। প্রিভেনশন আমরা কি করতে পারি? একই রকমভাবে মশারি ইউজ করতে পারি, ইনসেকটিসাইডগুলো ইউজ করতে পারি। পাশাপাশি আমাদের আশেপাশে যাতে ময়লা পানি বা মশা না জমে এরকম পরিবেশটা আমরা তৈরি করতে পারি বা পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। নার্সিং কেয়ার দেখে নেবেন আপনারা। নার্সিং কেয়ার খুব বেশি কিছু নাই। আমরা টেম্পারেচারটা দেখব, রুগীকে ড্রাগ ঠিকভাবে খাচ্ছে কিনা সেটা দেখব, রুগীর মশা যাতে মসকিটো এক্সপোজার যাতে না হয় সে বিষয়গুলো প্রতিরোধ করব। পাশাপাশি রুগী যদি কোনো কমপ্লেন করে বা কোনো কমপ্লিকেশন থাকে সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এখন আমরা দেখব যে নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ কি? আমরা যদি সহজভাবে বলি যে অসুখটা একজনের কাছ থেকে আরেকজনের ছড়াবে না, বা যে রোগটা খুব সহজে একজন ব্যক্তির কাছ থেকে আরেকজনের ছড়ায় না, তাকে বলা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এটা সাধারণত ক্রনিক ডিজিজ বা দীর্ঘস্থায়ী একটা রোগ, যেটা অনেক দিন পর্যন্ত মানে থাকে, এবং মূল কথা নন কমিউনিকেবল ডিজিজ মৃত্যুর আগ পর্যন্ত থাকবে এবং এটার প্রোগ্রেশন হয় খুব ধীর গতিতে। এখন আমি এখানে কমন কয়েকটা নন কমিউনিকেবল ডিজিজের কথা বলছি, যেখানে কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে আমি বলছি হাইপারটেনশন এবং করোনারি আর্টারি ডিজিজ, ডায়াবেটিস মেলাটাস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজের মধ্যে বলতেছি অ্যাজমা এবং সিওপিডি, পাশাপাশি হচ্ছে ক্যান্সার। সিওপিডি অ্যাজমাকে কি আমরা কমিউনিকেবল ডিজিজ বলতে পারি? বলেন। নো। নন কেন কমিউনিকেবল। বলেন? অনেকেই কিন্তু এটা মনে করতে পারে বা বলে। এটা তো একজনের আমি থেকে একজনের থেকে তো আরেকজনের ছড়ায় না। অবশ্যই, গুড। এটা একজনের কাছ থেকে আরেকজনের ছড়াচ্ছে না, এই জন্য অ্যাজমা এবং সিওপিডি কমিউনিকেবল ডিজিজ না। এবং আরেকটা আছে হচ্ছে ক্যান্সার। এখন ওভারঅলে যদি নন কমিউনিকেবল ডিজিজের আমরা রিস্ক ফ্যাক্টর বলি, সেক্ষেত্রে কিছু মডিফাইবল রিস্ক ফ্যাক্টর থাকে এবং নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি? ওই ব্যক্তি যদি ধূমপায়ী হয় বা ধূমপান করে, রুগী যদি তার হেলথ ডায়েটটা ঠিকভাবে মেনটেন না করে, তাই সে যদি অলস করে সে তার নিজের কাজ দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলো না করে, সে যদি অ্যালকোহল ইউজার হয় এবং পাশাপাশি সে যদি মোটা হয়, সেক্ষেত্রে তার এগুলোকে বলা হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি? বয়স, তার লিঙ্গ এবং হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি, এই তিনটা হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। আর নন কমিউনিকেবল ডিজিজের যে সাইন সিমটম ওভারঅল, সেটা হচ্ছে মূলত এটা নির্ভর করে ওই ডিজিজের ওপর। তারপরেও জেনারেলি কিছু সাইন সিমটম থাকে, যেটার ভিতরে আছে ফ্যাটিক, পেইন, ব্রেথলেসনেস এবং হচ্ছে ওয়েট চেঞ্জেস। কমপ্লিকেশন যদি আমরা দেখি, সেক্ষেত্রে রুগীর হার্ট অ্যাটাক হতে পারে, রুগীর স্ট্রোক হতে পারে, রুগীর কিডনি ফেলার হতে পারে, ডিসএবিলিটি হতে পারে, অর্থাৎ রুগী অক্ষম হয়ে যেতে পারে, পাশাপাশি রুগী মারাও যেতে পারে। ওভারঅলি নন কমিউনিকেবল ডিজিজের ডায়াগনোসিস যেটা করা হয়, সেটা ব্লাড টেস্ট করা হয়, সুগার টেস্ট করা হয়, ব্লাডের মধ্যে কোলেস্টেরল করা হয়, ইমেজিংয়ের মধ্যে এক্সরে এবং ইসিজি করা হয় এবং পাশাপাশি কিছু স্ক্রিনিং টেস্ট করা হয়। ম্যানেজমেন্ট আমরা মেডিকেল ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল চেঞ্জের দুইভাবে ম্যানেজমেন্ট দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে লং টাইম মেডিকেশন ইউজ করতে হবে এবং পাশাপাশি লাইফস্টাইল, অর্থাৎ তার যে বিহেভিয়ার আছে বা তার যে লাইফস্টাইলটা আছে সেটা পরিবর্তন করতে হবে। এবং লাইফস্টাইল চেঞ্জের মধ্যে এখানে দেখেন, তাকে অবশ্যই যে হেলদি ডায়েট বা সুষম খাবারগুলো খেতে হবে, তাকে নিয়মিত পরিমাণে ব্যায়াম করতে হবে, তাকে সিগারেট বা অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া যাবে না এবং তার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি? প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন এবং টার্সিয়ারি প্রিভেনশন, তিনটা লেভেলে আমরা প্রিভেনশন করতে পারি। প্রাইমারি প্রিভেনশন আমরা কি করব? রুগীকে স্বাস্থ্য শিক্ষা দিব, রুগীর লাইফস্টাইল চেঞ্জ করতে পারবো বা হেলদি লাইফস্টাইল সে কিভাবে লিড করতে পারে সেই বিষয়ে তাকে জানাবো।
সেকেন্ডারি প্রিভেনশন আমরা কি করতে পারি, রুগীকে যত তাড়াতাড়ি সম্ভব তার এই ডিজিজটাকে আমরা আইডেন্টিফাই করব এবং তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করব। টার্সারি প্রিভেনশন আমরা কি করব, রুগীকে যেহেতু এটা হয়ে যাওয়ার পরে টার্সারি প্রিভেনশন, সুতরাং রুগীকে রিহ্যাবিলিটেশন অর্থাৎ হয়ে যাওয়ার পরে রুগী যাতে ঠিকভাবে লাইফ লিড করতে পারে সেই জন্য রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রুগীর যদি কোনো ধরনের কমপ্লিকেশন থাকে সেটা প্রতিরোধ করতে হবে। যেমন ডায়াবেটিস রোগের তিনটা বিষয়ে নজর দিতে হয়, যেহেতু ডায়াবেটিসে চোখ, পা এবং ব্রেন, হ্যাঁ, এই তিনটার দিকে নজর দিতে হয়। যেহেতু ডায়াবেটিস রোগে চোখের প্রবলেম হয়, পায়ের প্রবলেম হয়, পাশাপাশি নিউরোলজিক্যাল যেটা বলা হয় সেখানেও প্রবলেম হয়, সেহেতু ডায়াবেটিক রুগীকে বলা হয় যে ডায়াবেটিক রুগী অবশ্যই পা চোখের দিকে অবশ্যই নজর দিবে, তার যাতে পায়ে যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে সে ইমিডিয়েটলি ডক্টরকে জানাবে, যেহেতু ফুড আলসার হওয়ার একটা চান্স থাকে বা ডায়াবেটিক ফুড হওয়ার একটা চান্স থাকে। নার্সিং কেয়ার আমরা কীভাবে দেই, রুগীকে ডিরেক্ট পেশেন্ট কেয়ারের মাধ্যমে করতে পারি, হেলথ এডুকেশনের মাধ্যমে করতে পারি এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা নার্সিং ম্যানেজমেন্টটা করে থাকি। এখন আমরা দেখবো যে হাইপার টেনশন আমরা কখন বলতেছি। হাইপার টেনশন সম্পর্কে আমরা সবাই জানি, অর্থাৎ রুগীর যখন ব্লাড প্রেশারটা 140 থেকে বা 140-এর বেশি অনেক জায়গায় বলা হয়, অর্থাৎ 140 থেকে বা 140-এর বেশি রুগীর যখন থাকবে, অর্থাৎ 140/90 মিলিমিটার অফ মার্কারি যখন হবে তখন আমরা রুগীকে বলতেছি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলতেছি। অনেক বই এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে, অনেকে বলে 140-এর বেশি, কিছু কিছু জায়গায় আবার বলা হয় যে 140 থেকেও বলা হয়। সেই তো আমরা বলছি যে লেস দেন ইকুয়াল, অর্থাৎ 140 থেকে বা 140-এর বেশি যদি থাকে, পাশাপাশি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক মিলে আমরা বলছি যে 140 বা 140-এর বেশি এবং 90-এর বেশি যদি থাকে তখন আমরা তাকে রোগীর উচ্চ রক্তচাপ বলতেছি। রিস্ক ফ্যাক্টর কি থাকবে, অবেসিটি যারা তাদের হাইপারটেনশন হওয়ার চান্স থাকে, যারা ধূমপায়ী তাদের চান্স থাকে, যারা খাবারে কাঁচা লবণ খায়, অতিরিক্ত পরিমাণে লবণ খায়, যারা স্ট্রেসের মধ্যে থাকে এবং যাদের ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, বাবা মার হিস্ট্রি থাকে বা দাদাদের হিস্ট্রি থাকে, তাহলে তাদেরও হাইপারটেনশন হওয়ার চান্স থাকে। সিমটম যদি আমরা বলি সেক্ষেত্রে অ্যাসিমটোম্যাটিক বেশিরভাগ ক্ষেত্রে, এবং যদি প্রেশারটা আসলে ভাবে তো আর সবাই মাপে না, সেহেতু বলা হচ্ছে এটা অ্যাসিমটোম্যাটিক। পাশাপাশি আরও যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে রুগীর মাথা ব্যথা করে এবং রুগীর হচ্ছে ডিজিনেস হয়। ডিজিনেস বলতে কি বোঝেন বলেন দেখি, কি হয় ডিজিনেস হওয়া মানে? কি হয়, ঘুম ধরা না ঘুম ঘুম ভাব, কি হয়, মাথা ব্যথা না কি হয়, মাথা ঝিমঝিম, কি হয় বলেন? মাথা ঝিমঝিম করে ম্যাম। মাথা ঝিমঝিম করবে। কমপ্লিকেশন কি হয়, রুগীর স্ট্রোক হতে পারে, রুগীর হার্ট ফেলিওর হতে পারে, রুগীর কিডনি ড্যামেজ হয়। ম্যানেজমেন্ট আমরা যেটা বলা হয় সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের হাইপারটেনশন তাদের কিন্তু বলা হয় যে আপনি আর সিগারেট খাবেন না এবং অবশ্যই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেতে হবে। নার্সিং কেয়ার দেখে নেবেন আপনারা। করোনারি আর্টারি ডিজিজ বা সংক্ষেপে সিএডি বলা হচ্ছে। এটা কোথায় হয় বলেন দেখি, করোনারি আর্টারি ডিজিজ? হার্ট, কার্ডিওভাস্কুলার ডিজিজ। কখন হয় এটা? যখন কোলেস্টেরলের পরিমাণ, বলেন হচ্ছে তো বলেন। যখন শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় এবং রক্তনালীগুলো কোলেস্টেরলের কারণে ন্যারো হয়ে যায়, এই কারণে মূলত হয় না। হয়েছে, অনেক ভালোই হয়েছে। তারপর আমি আরেকবার একটু বলি, এই যে দেখেন লেখা আছে, দেখেন ব্লাড সাপ্লাই টু হার্ট, এই যে কি চিহ্ন এটা, এটা মানে কি ব্লাড সাপ্লাই আছে? হয়ে যাবে। জি ম্যাম, ব্লাড সাপ্লাই কি আছে ডিক্রিজ, না কম আছে না বেশি আছে? কম আছে ম্যাম। তাহলে যখন করোনারি আর্টারিগুলো ব্লক হয়ে যাবে বা ন্যারো হয়ে যাবে বা সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ আমাদের হার্টের যখন ধমনীগুলো বা আর্টারি, ইংলিশ বাংলা কি বলেন দেখি, ধমনী, এটা কিন্তু জানতে হবে, এই বিষয়ে কিন্তু এমসিকিউ আসে। ধমনী আর শিরা, আর্টারি, হ্যাঁ, ধমনীর বাংলা হচ্ছে আর্টারি, অর্থাৎ আমাদের হার্টের আর্টারি বা ধমনী যখন হচ্ছে ন্যারো হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে তখন সাধারণত করোনারি আর্টারি ডিজিজ হয় এবং যার ফলে
হার্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাবে না এবং ব্লাড সাপ্লাই কমে যাবে। তাকে বলা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। 10 মিনিটে শেষ করব আমি। হ্যাঁ, এটার কারণ কি কি থাকে? অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি বলেন? অ্যাথেরোস্ক্লেরোসিস কি হওয়া? সুমাইয়া বলেন দেখে অ্যাথেরোস্ক্লেরোসিস কি? আচ্ছা আমি বলতেছি। হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে আমাদের যে আর্টারি আছে সেই আর্টারির ভিতরের যে ওয়াল আছে, হ্যাঁ আর্টারির ভিতরের যে ওয়াল আছে সেই ওয়ালের বা ওয়াল আছে যে সেগুলোতে ক্যালসিয়াম বা অন্যান্য যে কোনো ধরনের পদার্থ যদি জমে যায় বা প্লাগ তৈরি হয়, অর্থাৎ হওয়ার ফলে ওই আমাদের ওই আর্টারিটা বা ধমনীটা কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, তখন রক্ত চলাচল কমে যায়। তাকে বলা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এটার সিমটম কি থাকবে? চেস্ট পেইন হবে বা অ্যাংজিনা হবে, পাশাপাশি শর্টনেস অফ ব্রেথ হবে, তার শ্বাস নিতে কষ্ট হবে বা তার খুবই মানে যেহেতু ধমনী সংকুচিত হয়ে গেছে সেই জন্য তার শর্টনেস অফ ব্রেথ হবে। কমপ্লিকেশন কি হয়? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক হয়ে থাকে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের আরেকটা নাম হচ্ছে হার্ট অ্যাটাক। ম্যানেজমেন্ট আমরা কি ভাবে করতে পারি? বিটা ব্লকার মাধ্যমে এবং নাইট্রেটের মাধ্যমে এবং অ্যাঞ্জিওপ্লাস্টি বা সার্জারির মাধ্যমে করোনারি আর্টারি ডিজিজের ম্যানেজমেন্ট করা হয়। ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে ক্রনিক একটা কন্ডিশন, যখন আমাদের রক্তে সুগার গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় বা হাই গ্লুকোজ হয়ে যায়, তখন তাকে আমরা বলতেছি ডায়াবেটিস। ডায়াবেটিসের টাইপ হচ্ছে দুইটা, টাইপ 1 এবং হচ্ছে টাইপ 2। টাইপ 1 আর টাইপ 2 আমরা একটু দেখে নিব। হ্যাঁ, আর এখানে সিমটম আমি বলতেছি পলিউরিয়া, পলিডিপসিয়া আর হচ্ছে পলিফেজিয়া, তিনটা। পলিউরিয়া হচ্ছে তার বারবার প্রস্রাব লাগবে, পলিডিপসিয়া হচ্ছে তার মুখ শুকিয়ে যাবে বা পানি পিপাসা লাগবে, আর পলিফেজিয়া হচ্ছে তার অনেক পরিমাণে ক্ষুধা লাগবে বা ক্ষুধা বেড়ে যাবে। কমপ্লিকেশন যেটা আমি একটু আগে বললাম, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি আর হচ্ছে রেটিনোপ্যাথি। ম্যানেজমেন্ট আমরা কিভাবে করতে পারি? ইনসুলিনের মাধ্যমে, কিছু ওরাল ড্রাগের মাধ্যমে, অবশ্যই ডায়েট কন্ট্রোলের মাধ্যমে এবং এক্সারসাইজ, যেটাকে 3D বলা হয়, ডায়েট, ড্রাগ আর হচ্ছে ডিসিপ্লিন। নার্সিং কেয়ার, অবশ্যই ব্লাড গ্লুকোজ চেক করতে হবে, তার পায়ের দিকে যত্ন দিতে হবে এবং পাশাপাশি তাকে এডুকেশন দিতে হবে, যেমন তার লাইফস্টাইল মডিফিকেশন বা হেলদি ডায়েট কিভাবে মেনটেন করতে পারে। অনেকে আছে না ম্যাডাম ডায়াবেটিসের রোগী এখনো আছে যে তাকে বলা হয় রুটি খাইতে, সে কি বলে, স্যার খাবারের আগে রুটি, ম্যাডাম ভাত খাওয়ার আগে রুটি খাবো নাকি ভাত খাওয়ার পরে, বলে না এরকম? এখনো আছে, এখনো আছে এরকম। রুটি খাওয়া মানে কি 5টা 6টা রুটি খাওয়া ডায়াবেটিক রোগীর? না ম্যাম। না, একটা বা দুটা। 2টা। আর ভাত খেলে খাবে 1 কাপ। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যাজমা কি। অ্যাজমা হচ্ছে আমাদের মূলত ইয়ারওয়ের একটা ডিজিজ। ম্যাডাম জি বলেন, কি বলতেছেন? ম্যাডাম বলতেছি টাইপ 1 টাইপ 2 এটা আমরা কেমন করে বুঝবো ডায়াবেটিস? আচ্ছা, আমি আপনাদের এটা স্লাইড করে আর এটার সাথে স্লাইড করে অ্যাড করে দিব, ঠিক আছে? অথবা আপনাদের গ্রুপে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। আপনারা একটু কষ্ট ঠিক করে আছে পড়ে নেবেন, কারণ অনেকটা সময় আসলে চলে যাচ্ছে। ম্যাম। একসঙ্গে আমাকে এত আবার জুমে কিছু যুক্ত হতে হবে। ম্যাম, এত কিছু একবারে পড়ালে তো আমরা বুঝতে পারবো না ম্যাম। এগুলো তো আমাদের পড়া জিনিস, এগুলোকে আমরা নতুন করে পড়তেছি বলেন? এগুলো তো আমাদের আগের পড়তেছি পড়া না ম্যাম, জিনিস, এগুলো তো তারপরে আমরা তো নতুন করে আমাদের পড়তেছি না। কোনোটাই কি আমরা নতুন করে পড়তেছি? একটা করে টপিক যদি আমরা না ম্যাম, ঠিক আছে এইগুলো সবই আমাদের পড়া, তারপরে যদি এই টপিকগুলো যদি আমরা বিস্তারিত আবার ভালোভাবে পড়তে যাই তাহলে তো আমাদের অনেক টাইম লাগবে। আপনারা যখন একটু পড়বেন তখন একটু একবার করে দেখে নেবেন ভালো করে, একটু যে জিনিসগুলা, সব জিনিস তো আর আপনারা ভুলে যাননি, যে জিনিসগুলো মনে হচ্ছে যে আপনারা একটু ভুলে গেছেন বা এই জায়গাটাতে আমাকে একটু ইমফেসাইজ দিতে হবে, সব টপিকে কি আপনাকে ইমফেসাইজ দিতে হবে? আগের মতো তা তো দিতে হবে না। কোভিড-19 কি আপনাকে বেশি ইমফেসাইজ দিতে হবে? ম্যালেরিয়া, ডেঙ্গুতে কি আপনার ইমফেসাইজ দিতে হবে? দিতে হবে না। কিন্তু যে টপিকগুলোতে আপনাকে একটু বেশি সময় দিতে হবে সেই টপিকগুলো একটু বেশি দেখবেন। আপনাদেরকে যদি আমরা 1টা 2টা করে টপিক পড়াইতে যাই তাহলে কিন্তু অনেক হিউজ সময়ের দরকার। এত সময় কি আদৌ পাবেন? এই জন্য আসলে একটু বেশি করে পড়ানো হচ্ছে, যাতে যদি পরীক্ষার ডেট হুট করে দিয়ে দেয় তখন কিন্তু অত সময় পাবেন না।
আর আমাদের পড়ার জিনিস আমরা জাস্ট চোখ বোলাবো। প্রিলির জন্য যতটুকু না পড়লে না, জাস্ট ততটুকুই পড়বেন। আচ্ছা, এখন আমরা দেখবো যে অ্যাজমা কি। অ্যাজমা মূলত আমাদের শ্বাসনালীর একটা দীর্ঘমেয়াদী একটা রোগ, যেটা ইনফ্লামেশন হয়, অর্থাৎ ইয়ারওয়েতে ইনফ্লামেশন হয়, অর্থাৎ আমাদের শ্বাসনালীটা শুরু হয়ে যায় এবং অতিরিক্ত পরিমাণে মিউকাস তৈরি হয় এবং যার ফলে কি হয়, শ্বাস নিতে কষ্ট হয়। সিমটম কি হয়, উইজিং হয়, শর্টনেস অফ ব্রেথ হয়, রোগীর অবশ্যই কাশি হবে, যেটা স্পেশালি রাতে বেশি হয়। আর এই অ্যাজমার যে ট্রিগার বলা হয়, অ্যাজমার ট্রিগার এখানে 4টা বলা আছে: ডাস্ট, পোলেন, কোল্ড এয়ার এবং হচ্ছে এক্সারসাইজ। ম্যানেজমেন্ট আমরা কি করতে পারি, ব্রঙ্কোডাইলেটরের মাধ্যমে এবং স্টেরয়েড দেওয়ার মাধ্যমে ম্যানেজমেন্ট করি। সিওপিডি মূলত ক্রনিক ইয়ারওয়ে লিমিটেশন ডিজিজ বা ক্রনিক অবস্ট্রাক্টেড পালমোনারি ডিজিজ বলা হচ্ছে। এই সিওপিডিতে ইনক্লুডিং থাকে হচ্ছে ইমফাইসেমা আর হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। আরও যদি আমি ভালো করে বলতে চাই যে সিওপিডি কি, সিওপিডি মূলত ক্রনিক একটা আমাদের যে শ্বাসনালী আছে বা ফুসফুসের একটা রোগ, যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বা ক্রনিক ডিজিজ বলা হয়, যখন আমাদের ফুসফুসে বাতাস চলাচল সীমিত হয়ে যায়। মূলত এটা হয় হচ্ছে যারা ধূমপান বা যদি এয়ারবোর্ন ডিজিজ বা দূষণজনিত কারণে মূলত সিওপিডি বেশি হয়। আর এই সিওপিডির যেটা আমি বললাম যে সিওপিডি হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর হচ্ছে ইমফাইসেমা। ইমফাইসেমা হচ্ছে যখন আমাদের ইমফাইসেমা হচ্ছে আমাদের যখন ফুসফুসের অ্যালভিওলিগুলো ধ্বংস হয়ে যায় বা বাতাস ধরে রাখা যায় না, তাকে বলা যায় ইমফাইসেমা। আর ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে দীর্ঘদিন যাবৎ কাশি থাকবে এবং হচ্ছে মিউকাস জমা থাকবে, তাকে বলা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। এটার কারণ হচ্ছে স্মোকিং এবং হচ্ছে এয়ার পলিউশন। সিমটম থাকবে, দীর্ঘদিন থাকবে, তার কাশি থাকবে, তার স্পুটাম প্রোডাকশন থাকবে এবং তার ডিজনিয়া হবে। ডিজনিয়া বলতে কি বলছেন বলেন একজন দেখি, শর্ট করে বলবেন। তার কি হবে, শ্বাসকষ্ট হবে না? ডিফিকাল্টি ব্রিদিং, হ্যাঁ। ডিজনিয়া বলেন। শ্বাসকষ্ট ম্যাম, ডিফিকাল্টি ডিজনিয়া ব্রিদিং। বাংলা হচ্ছে শ্বাসকষ্ট। কমপ্লিকেশন থাকবে, তার রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে। ম্যানেজমেন্ট আমরা কিভাবে করতে পারি, ব্রঙ্কোডাইলেটরের মাধ্যমে এবং অক্সিজেন থেরাপির মাধ্যমে ম্যানেজমেন্ট করতে পারি। এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ক্যান্সার। অর্থাৎ আমাদের শরীরে যদি সেলের পরিমাণ যদি অ্যাবনর্মাল গ্রোথ হয়ে যায় কোথাও বা এক্সেসিভ পরিমাণে কোথাও যদি সেল বৃদ্ধি পায়, তখন তাকে বলা হচ্ছে ক্যান্সার। আর কি বলতে হবে, ক্যান্সার। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, অনেকেই মনে হয় বুঝতে পারেনি। ক্যান্সার হলো এমন একটা রোগ যখন আমাদের শরীরে সেল বা কোষ এটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা বলবো আমরা নিয়ন্ত্রণ হারাই, তখন বলা হচ্ছে ক্যান্সার। এটা আমাদের শরীরের অস্বাভাবিক কোষগুলোর সংক্রমণের মাধ্যমে ছড়ায়, পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে কি করে, ক্ষতি করে বা ড্যামেজ করে। রিস্ক ফ্যাক্টর কি, স্মোকিং, রেডিয়েশন এবং হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিমটম কিভাবে দেখা হয়, সেক্ষেত্রে হঠাৎ করে রোগীর ওজন কমে যাবে, রোগীর সোয়েলিং হবে বিভিন্ন জায়গায়, রোগীর ব্লিডিং হতে পারে, রোগীর শরীরে লাম্প হবে, গোটা গোটার মতো দেখা যাবে। যদি ব্রেস্ট ক্যান্সার হয় সেক্ষেত্রে তার বগলের নিচে লাম্প থাকবে। ট্রিটমেন্ট করা হয় সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি, 3টা দিয়ে ট্রিটমেন্ট করা হয়। নার্সিং কেয়ার আমরা কিভাবে করতে পারি, রোগীর পেইন ম্যানেজমেন্ট করতে পারি, রোগীকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে পারি এবং রোগীকে ইমোশনাল সাপোর্টের মাধ্যমে আমরা নার্সিং কেয়ারটা আসলে দেই। আজকে আমার ক্লাস এ পর্যন্তই ছিল। আমরা চাইছিলাম আর একটু বিশদ আকারে আপনাদেরকে জানাইতে বা পড়াইতে বা বোঝাইতে। আসলে বিদ্যুৎ নাই বিধায় বা কারেন্ট আমার এখানে নাই, তাই আসলে অত ডেসক্রাইব আসলে করতে পারলাম না। পরবর্তীতে আপনাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে নক করবেন, আপনাদের গ্রুপে SMS করবেন। যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাকে জানাইতে পারেন। আমি আপনাদের নার্সিংয়ের ডিরেক্টর হিসেবে আছি। আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাকে জানাইতে পারেন, অথবা আপনারা রিফাতের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের কারো কি কোনো জি প্রশ্ন ম্যাম, আছে? ঠিক আছে।